আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, যেটি 2020 সাল এবং 21 সালের কিছু কিছু অংশ কভার করা হয়েছে। এবং থার্ড যে ভিডিওটি, সেই থার্ড ভিডিওতে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স সহ অন্যান্য যে কারেন্ট টপিকগুলো রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করে কারেন্ট অ্যাফেয়ার্সের যে থার্ড ভিডিওর মধ্যে দিয়ে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটি শেষ করব। বিভিন্ন পত্রিকাতে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যেগুলিকে কম্পাইল করার চেষ্টা করেছি। তার মধ্যে মেগালিথ এরা কেভ, যেটি কর্ণাটকের উডুপি জেলার পানিয়াদি নামক স্থানের অনন্ত পদ্মনাভ মন্দিরের সংস্কার কাজ করতে গিয়ে এই কেভটি আবিষ্কার করা হয়েছে, যেটি বলা হচ্ছে মেগালিথ যুগে এই কেভটি সৃষ্টি করা হয়েছে। এবং এটি বা এই গুহাটি সৃষ্টি করেছে ফণি সম্প্রদায়ের ব্যক্তিরা। 800 খ্রিস্টপূর্বাব্দে এটি তৈরি করা হয় বলে অনুমান করা হয়েছে। জিস্যাপ মিনস গভর্নমেন্ট সিকিউরিটি অ্যাকুইজিশন প্রোগ্রাম। এই প্রোগ্রাম দ্বারা আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি ক্রয় করার জন্য অ্যাডভান্স ক্যালেন্ডার প্রকাশ করে থাকে। ইউএস নিউ ক্লাইমেট গোল। মার্কিন রাষ্ট্রপতি 22 এপ্রিল 2021 সালে ঘোষণা করেছেন 2030 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস হ্রাস ঘটাবে। 2005 সালে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস ছিল ইউএসএ, সেই গ্রিনহাউস গ্যাসের 50 থেকে 52% গ্যাস তারা 30 সালের মধ্যেই হ্রাস ঘটাবে বলে প্রতিশ্রুতি প্রদান করেছে। ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল ল অন সি। 9 এপ্রিল 2021 সালে আমেরিকা ঘোষণা করে যে ইউএস জন পল জোন্স যে ফ্লিটটি, যেটি ইউএস 7th ফ্লিটের অন্তর্ভুক্ত, সেটি লাক্ষাদ্বীপের নিকটবর্তী স্থানে, যা ভারতের এক্সক্লুসিভ জোনের মধ্যে অন্তর্ভুক্ত, সেই এক্সক্লুসিভ জোনের মধ্যে আমেরিকান যে ফ্লিটটি, সেটি ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন বা সামরিক মহড়া অনুষ্ঠান করবে ভারতের অনুমতি ছাড়াই। এতেই ভারতের সঙ্গে বিরোধ বাধে আমেরিকার। ভারতের মধ্যে কোনো বৈদেশিক যুদ্ধ জাহাজ সংশ্লিষ্ট দেশের অনুমতি ছাড়া কোনোভাবেই এক্সক্লুসিভ ইকোনমিক জোন অঞ্চলে সামরিক মহড়া করতে পারে না। কেবলমাত্র এক্সক্লুসিভ ইকোনমিক জোনের যে জল, সেই জলটিকে জলপথ হিসেবে ব্যবহার করতে পারে। আমেরিকার মতে ভারতের এই বিরোধিতা অপ্রাসঙ্গিক বলে তাদের বক্তব্য, ভারত 1995 সালে ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অফ দি সিজ, যেটি 1982 সালে রচিত হয়েছে ইউনাইটেড নেশন দ্বারা, সেই লয়ের র্যাটিফিকেশন ভারতবর্ষ করেছে, বা সেই লটিকে ভারতবর্ষ স্বীকার করেছে 1995 সালে, বা সই করেছে তাতে, যাতে সেই লতে বলা হয়েছে যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটি ইউএন ক্লজ, অর্থাৎ এই আইনটির যে 87 নম্বর ধারা, সেই ধারাতে বলা হয়েছে সংশ্লিষ্ট উপকূলীয় যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটি এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে যে বিষয়গুলি ভোগ করবে সেটি হলো নৌযাত্রা, সাবমেরিন থেকে শুরু করে কৃত্রিম দ্বীপ স্থাপন, বিভিন্ন কনস্ট্রাকশন সেই এক্সক্লুসিভ ইকোনমিক জোনে করতে পারবে। উক্ত আইনের 58 নম্বর ধারাতে বলা হয়েছে এই অধিকারগুলো অন্য কোনো দেশ ভোগ করতে চাইলে সংশ্লিষ্ট উপকূলীয় রাষ্ট্রের অনুমতি প্রয়োজন, এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের যদি সেই সংক্রান্ত বিষয়ে কোনো আইন রচিত হয়ে থাকে, তাহলে সেই বিষয়ে আইনটিকে অবশ্যই মান্যতা প্রদান করতে হবে। অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে একদিকে উপকূলীয় রাষ্ট্র যেমন নৌ বা জাহাজ চলাচল করার জন্য সেই পথটিকে ব্যবহার করতে পারে, সাবমেরিন ব্যবহার করতে পারে বা সাবমেরিন টানেল করতে পারে, কৃত্রিম দ্বীপ বা আর্টিফিশিয়াল আইল্যান্ড স্থাপন করতে পারে, এছাড়া অন্য কোনো কনস্ট্রাকশন করতে পারে, এবং সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশ সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে এই ক্ষেত্রে উপকূলীয় রাষ্ট্র নয় এমন কোনো দেশও সেই স্থানে এগুলো করতে পারে, তবে সেক্ষেত্রে উপকূলীয় রাষ্ট্রের অনুমতি প্রয়োজন আছে। এই বিষয়টি বলা হয়েছে আর্টিকেল 58-এ। এই সংক্রান্ত বিষয়ে ভারত 1976 সালে টেরিটোরিয়াল ওয়াটার্স, কন্টিনেন্টাল শেলফ, এক্সক্লুসিভ ইকোনমিক জোনস অ্যান্ড আদার মেরিটাইম জোনস অ্যাক্ট রচনা করে, এবং যেটি রচিত হয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রক্ষা করে। এতে বলা হয়েছিল এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ভারত প্রাকৃতিক সম্পদের উপর সম্পূর্ণরূপে সার্বভৌমত্ব ভোগ করবে,
এছাড়া উক্ত অঞ্চলে ভারত কৃত্রিম দ্বীপ সহ অন্যান্য পরিকাঠামো গঠন থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণা সহ সামুদ্রিক যে পরিবেশ, সেই পরিবেশ বিষয়ক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করবে না। অর্থাৎ ইউনাইটেড নেশনদের যে আইনটি রচিত হয়েছিল 82 সালে, তারও 6 বছর পূর্বে ভারতবর্ষ এই সংক্রান্ত বিষয়ে একটি আইন রচনা করেছে, এবং এই ভারতবর্ষের আইনটি পরেই এই ইউনাইটেড নেশনসের আইনটি রচিত হয়েছে, যেখানে ভারতবর্ষের যে বক্তব্য, সেই বক্তব্যই কিন্তু সেই আইনের মধ্যে বলা হয়েছে। তবে আমেরিকার মতে ভারতের নিকট থেকে এক্সক্লুসিভ ইউজ অঞ্চলে সামরিক অনুশীলন করার জন্য অনুমতির প্রয়োজন নেই, কারণ তা ইউনাইটেড নেশনসের যে ক্লজ, সেই ক্লজের পরিপন্থী বলে তাদের বক্তব্য। কিন্তু এখানে ইউনাইটেড নেশনসের 87-এ সেই অধিকারগুলো অন্য কোনো রাষ্ট্রকে দেওয়া আছে ঠিকই, কিন্তু আর্টিকেল 58-এ সেই অধিকারগুলো ভোগ করার ক্ষেত্রে অবশ্যই উপকূলীয় রাষ্ট্রের অনুমতি নেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। কিন্তু আমেরিকা ভারতবর্ষের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের যে বিষয়টিতে তারা সামরিক অনুশীলন করে বলে উল্লেখ করেছে, এবং সেক্ষেত্রে ভারতের অনুমতি প্রয়োজন নেই বলে উল্লেখ করেছে, সেটি আর্টিকেল 87 অনুযায়ী। কিন্তু আর্টিকেল 50 অনুযায়ী সেক্ষেত্রে উপকূলীয় রাষ্ট্রের অনুমতি প্রয়োজনের কথা বলা হয়েছে। এখন টেরিটোরিয়াল ওয়াটার কি এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন কোন অঞ্চলটিকে বলা হয়? অর্থাৎ উপকূলীয় রাষ্ট্রের যে বেস লাইন, অর্থাৎ সমুদ্র এবং স্থলভাগের যে সীমারেখা, সেখান থেকে শুরু করে 200 নিউটিক্যাল মাইল পর্যন্ত যে জলাভূমি সমুদ্রের, সেটিকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই 200 নিউটিক্যাল মাইলের মধ্যে আবার বেস লাইন থেকে 12 নিউটিক্যাল মাইল পর্যন্ত যে জলাভূমি, সেটিকে বলা হয় টেরিটোরিয়াল ওয়াটার। এই টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে সমস্ত বিষয়টি সার্বভৌমত্ব ভোগ করে থাকবে উপকূলীয় রাষ্ট্র। সেটি সমুদ্রের তলদেশের প্রাকৃতিক সম্পদ হোক, বা জলের মধ্যে অবস্থিত সম্পদ হোক, বা জল যে সমুদ্রের সেই অঞ্চলে যে জল, সেই জল সবগুলো বিষয় সার্বভৌমত্ব ভোগ করবে। কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ক্ষেত্রে জলের যে প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদগুলো ভোগ করবে, এবং অন্যান্য বিষয়েও কিছু অধিকার ভোগ করবে। তবে সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে সেই বিষয়গুলো করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। ডুমসডে গ্লেসিয়ার, পোয়েটস গ্লেসিয়ার বলা হয়ে থাকে। ইহা আন্টার্কটিকাতে অবস্থিত একটি হিমবাহ, যার আয়তন 1.9 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ 1.9 লক্ষ বর্গ কিলোমিটার এর আয়তন। সম্প্রতি ইন্টারন্যাশনাল থোয়েটস গ্লেসিয়ার কোলাবোরেশনে পাঠানো সাবমেরিন, যার নাম রন, তার থেকে প্রাপ্ত যে তথ্য, সেখান থেকে জানা যায় যে উক্ত হিমবাহের গলন অতি দ্রুত হচ্ছে। প্রত্যেক বছর এই হিমবাহের গলনে প্রায় 4% করে গ্লোবাল সি লেভেল বাড়ছে, যা আগামী 200 থেকে 900 বছরের মধ্যেই এই হিমবাহ সম্পূর্ণরূপে গলে যাবে, যা প্রায় 3 ফিট বা 0.9 মিটার সমুদ্রের জলতল বৃদ্ধি করবে বলে অনুমান করা হচ্ছে। 2020 সালে এটিও আবিষ্কৃত হয়েছে যে এই হিমবাহের যে তলদেশের জলাভূমি, সেই জলের মধ্যে সেই জল কিন্তু উষ্ণ জল সেই তলদেশে রয়েছে, যার তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আরবিআই ডিজিটাল কারেন্সি। রিজার্ভ ব্যাংকের গভর্নর শ্রী শক্তিকান্ত দাস ঘোষণা করেছেন যে ভারতে ডিজিটাল কারেন্সি চালু করা হবে। এই ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল কারেন্সির একটি ফর্ম। আরবিআই 2018 সালে যে প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি চালু হয়েছিল ভারতবর্ষে, সেক্ষেত্রে নিষিদ্ধ সেই প্রাইভেট ক্রিপ্টোকারেন্সিকে ঘোষণা করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট 2020 সালে সেইটিকে আবার নতুন করে চালু করার অনুমতি প্রদান জন্য আরবিআইকে নির্দেশ দিয়েছে। ডিজিটাল কারেন্সি অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই বা ভৌতিক কোনো রূপ নেই। ইহা কেবলমাত্র কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের মাধ্যমে যে ইলেকট্রনিক ট্রানজাকশন হয়, সেই ইলেকট্রনিক ট্রানজাকশনের মধ্যেই এর অস্তিত্ব, বা বলা যেতে পারে ইলেকট্রনিক যে ওয়ালেট রয়েছে তার মধ্যেই এ থাকে, ফিজিক্যালি একে দেখতে পাওয়া যায় না। তো এইরকম যে কারেন্সিগুলোকে, সেগুলোকে ইনট্যাঞ্জিবল কারেন্সি বলা হয়। তার মধ্যে উদাহরণ হচ্ছে ডিজিটাল কারেন্সি, ভার্চুয়াল কারেন্সি অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। ডিজিটাল কারেন্সি সাধারণত ভার্চুয়াল এবং ক্রিপ্টোকারেন্সিকে একত্রে ডিজিটাল কারেন্সি বলা হয়। ইহা সরকার নিয়ন্ত্রিত বা অনিয়ন্ত্রিত হতে পারে। ইহা সাধারণত ডিজিটাল বা ইলেকট্রনিক ফর্মে পাওয়া যায়। ভার্চুয়াল কারেন্সি সাধারণত অনিয়ন্ত্রিত, অর্থাৎ সরকার দ্বারা বা সরকারের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে তার দ্বারা নিয়ন্ত্রণ হয় না। এটি সাধারণত প্রাইভেট যে ডেভেলপার তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রিপ্টোকারেন্সি ইহা সাংকেতিক লিপিযুক্ত ভার্চুয়াল কারেন্সি,
যা লেনদেনকে সুরক্ষিত করে, উদাহরণ বিটকয়েন, ডজকয়েন এবং এথেরিয়াম। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন, ডজকয়েন, এথেরিয়াম। এই বিটকয়েন, এথেরিয়াম, লাইটকয়েন এগুলোকে বলা হয় আবার ডিজিটাল কারেন্সিও। বিটকয়েনই হলো প্রথম ক্রিপ্টোকারেন্সি। নিশার মিশন, নাসা অ্যান্ড ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার্স মিশন। নিশার শব্দের পুরো অর্থ। নিশার স্যাটেলাইট, যা নাসা ও ইসরোর একটি যৌথ প্রকল্প। ইহার জন্য ইসরো ও নাসা এর মধ্যে চুক্তি হয়েছে 2014 সালে। এই স্যাটেলাইটটি ভারতের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জানুয়ারি 2023 সালে জিএসএলভি মার্ক 2 মহাকাশ যানে করে উৎক্ষেপিত হবে। এই স্যাটেলাইটে দু ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হবে, যেটি একটি এল ব্যান্ড ফ্রিকোয়েন্সি যেটি প্রদান করবে নাসা, আর একটি এস ব্যান্ড ফ্রিকোয়েন্সি যেটি ভারতের নিজস্ব হবে। এই স্যাটেলাইটের দ্বারা বাস্তুতন্ত্রের বিভিন্ন সমস্যা, আইস শিটের গলন, প্রাকৃতিক দুর্যোগ সহ একাধিক বিষয়ের উপর 2D এবং 3D ইমেজ ক্যাপচার করা হবে। এটি আর্থ অবজারভারি স্যাটেলাইট হিসেবে উল্লেখিত। ইন্টারস্টেট টাইগার রিলোকেশন প্রজেক্ট 2018 সালে প্রথম এই প্রজেক্টটি শুরু হয়। কানহা বনভূমি থেকে মহাবীর নামক একটি বাঘ এবং মধ্যপ্রদেশের বান্ধবগড় বনভূমি থেকে সুন্দরী নামক একটি বাঘকে উড়িষ্যার সাতকোশিয়া বনভূমিতে আনা হয়। এই সাতকোশিয়াতে নিয়ে আসার কারণই হলো এই বনভূমি 4টি জেলা জুড়ে বিস্তৃত। এখানে সাতকোশিয়া ফলস রয়েছে, যার জলধারা ব্যাঘ্র প্রজননে সহায়ক হবে বলে অনুমান করা হয়েছে। এই বনভূমি 2007 সালে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হয়। সেই সময় বাঘ ছিল 12টি, কিন্তু 2018 সালে বাঘ কমে দাঁড়ায় মাত্র 2টিতে। ঠিক এই সমস্ত কারণের জন্য এই সাতকোশিয়াকে টাইগার রিলোকেশন প্রজেক্টের আওতায় আনা হয়েছে, যাতে সেখানে ব্যাঘ্র সংখ্যা বৃদ্ধি করানো যায়। ইসরো পিএসএলভি C51, ইহা ইসরো প্রেরিত 53তম পোলার স্যাটেলাইট। ইহা 2021 সালের 28 ফেব্রুয়ারিতে উৎক্ষেপণ করা হয় শ্রীহরিকোটা থেকে, যাতে ব্রাজিলের প্রথম সৃষ্ট স্যাটেলাইট অ্যামাজোনিয়া পাঠানো সহ আরো ছোট ছোট 18টি স্যাটেলাইট পাঠানো হয়েছে। ইহা সান সিঙ্ক্রোনাস অরবিট বা SSO তে স্থাপন করা হয়েছে। চাফ টেকনোলজি, চাফ টেকনোলজি ইহা তৈরি করে DRDO বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এর দ্বারা ভারতীয় নৌজাহাজ শত্রু মিসাইলের যে র্যাডার এবং রেডিও ফ্রিকোয়েন্সি, সেখান থেকে ভারতীয় নৌজাহাজ রক্ষা পাবে এবং মিসাইলকে ভুল পথে চালিত করবে বলে বলা হয়েছে। বায়োবাবল, ইহা এক প্রকারের অদৃশ্য আবরণ তৈরি করা হয়েছে, যা সাধারণত বিভিন্ন খেলাতে ব্যবহৃত হয়, যাতে খেলার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি করোনা ব্যাধিতে সংক্রমণ না ঘটাতে পারে। এই বায়োবাবলের মধ্যে প্রবেশ করার আগে ব্যক্তিকে 2বার করোনা টেস্ট করাতে হয়। এতে ব্যক্তি যাতে বাইরের জগৎ থেকে পৃথক করে রাখা হয়, এবং এতে সাধারণত যে খেলাগুলি এই বায়োবাবলস এর মাধ্যমে হয়েছে বা হচ্ছে, সেটা হলো ক্রিকেট, টেনিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলা এই বায়োবাবলস এর যে অদৃশ্য আবরণ, সেই আবরণের মধ্যে দিয়ে খেলানো হয়। এটি সাধারণত যে খেলোয়াড়রা তাদেরকে যে হোটেলে রাখা হয়, সেই হোটেলটি সম্পূর্ণ ক্লোজড রাখা হয়, যেখানে বাইরের কোনো ব্যক্তিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না, বা যে সমস্ত খেলোয়াড়রা হোটেলে থাকে তাদের বাইরের কোনো ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করার কোনো সুযোগ দেওয়া হয় না। তাদের বাসে করে বা তাদের যে কমিউনিকেশন সিস্টেম তাতে করে সরাসরি মাঠে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে খেলাধুলো পরে আবার তাদেরকে আবার হোটেলে ফিরে নিয়ে আসা হয়। এই যে পদ্ধতিগত যে বিষয়টি, সেটিকে বলা হয়েছে বায়ো বাবলস। এবং এক্ষেত্রে যে সমস্ত খেলোয়াড়রা এক্ষেত্রে এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন, তাদেরকে অবশ্যই করোনা টেস্ট নেগেটিভ হতে হবে, এবং সকলের করোনা টেস্ট নেগেটিভ হলে তবেই এই বায়ো বাবলস এর মাধ্যমে তাদের খেলার সুযোগ করে দেওয়া হবে। গ্লোবাল বায়ো ইন্ডিয়া, এই গ্লোবাল বায়ো ইন্ডিয়া যেটি দিল্লিতে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয়েছে। এটি একটি ভার্চুয়াল মিট অনুষ্ঠিত হলো 1 থেকে 3 মার্চ 2021 সালে। এর উদ্দেশ্য হলো ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে ইনোভেশন হাব ও বায়ো ম্যানুফ্যাকচারিং হাবে প্রতিষ্ঠা করা। 2020 সালে ভারত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে 48তম স্থান অধিকার করেছে। বর্তমানে ভারত বায়োটেকনোলজি ডেস্টিনেশন হিসেবে 12তম স্থান দখল করেছে। গ্লোবাল বায়োটেকনোলজি যে ইন্ডাস্ট্রি, তাতে ভারতের শেয়ার রয়েছে 3%। ড্রাগন ফ্লাই মিশন নাসার, শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ টাইটানে নাসা 2026 সালে
ড্রোন কপ্টার পাঠাবে যা ভূমিষ্ঠ হবে সেই টাইটানে 2034 সালে। এর উদ্দেশ্য হলো প্রাণের অস্তিত্ব খোঁজা। ইন্ডিয়াস ফার্স্ট জিওথার্মাল এনার্জি পাওয়ার প্ল্যান্ট। ভারতের প্রথম ত্রিপাক্ষিক চুক্তি অনুষ্ঠিত হলো এই জিওথার্মাল এনার্জি পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সংক্রান্ত বিষয়ে। একটি হলো ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন, যেটি লাদাখ, অর্থাৎ ত্রিপাক্ষিক চুক্তি হলো তার মধ্যে ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন লাদাখ, লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল লে এবং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ওএনজিসির মধ্যে। অর্থাৎ এই ত্রিপাক্ষিক চুক্তিটি অনুষ্ঠিত হলো লাদাখের ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন, লেতে অবস্থিত লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং ওএনজিসির মধ্যে। পূর্ব লাদাখের যে পুকা এবং চুমাথাং যে অঞ্চল, সেইখানে ভারতের প্রথম ভূতাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে এই চুক্তির মধ্যে দিয়ে। এটি সাধারণত 3টি ফেজে অনুষ্ঠিত হবে। ফেজ 1-এ 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ফেজ 2-তে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্ল্যান্ট স্থাপন ও অধিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং ফেজ 3-তে বাণিজ্যিক পদ্ধতিতে উৎপাদন চালু করা হবে বলে বলা হয়েছে। মুয়ন G2 মুয়ন G2 বা মুয়ন G-2 এর বিষয়টি কি? এটি সাম্প্রতিককালে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ পার্টিকেল নিয়ে আলোচনা চলছে বিজ্ঞানীদের। মুয়ন G-2 এটি সাম্প্রতিককালে একটি আলোচিত বহুল আলোচিত এটি সাম্প্রতিককালে বহুল আলোচিত একটি পার্টিকেল। এটি হলো ইলেকট্রনের মতো একটি মৌলিক কণা যা নেগেটিভ আধানযুক্ত, যার ঘূর্ণন মান হাফ বা স্পিন হাফ। ইহা ইলেকট্রনের চেয়ে প্রায় 207 গুণ ভরযুক্ত। ইহা লেপ্টন শ্রেণীভুক্ত হলেও এর কোনো পরিকাঠামো নেই বা কাঠামো নেই। ইহা খুবই অস্থির, যা আয়ুকাল মাত্র 2.2 মাইক্রোসেকেন্ড। ইহার যে অ্যান্টি পার্টিকেল তাকে বলা হয় অ্যান্টি মুয়ন, যেটি পজিটিভ মুয়নও বলা হয়ে থাকে। ভূপৃষ্ঠে এই মুয়ন যে পার্টিকেলটি, সেই পার্টিকেলটি সাধারণত আপার অ্যাটমসফিয়ারের যে বায়ুমণ্ডল থাকে সেই বায়ুমণ্ডলের নিউক্লিয়াসের সঙ্গে মহাকাশ থেকে যে কসমিক রশ্মি প্রবেশ করে সেই কসমিক রশ্মির সঙ্গে বায়ুমণ্ডলের নিউক্লিয়াসের সংঘর্ষ হয়। এর থেকেই সৃষ্টি হয় মুয়ন এবং যা ভূপৃষ্ঠে পৌঁছয়। অর্থাৎ কসমিক রশ্মির যে প্রোটন সেটি বায়ুমণ্ডলের যে অ্যাটমিক নিউক্লিয়াস তার সঙ্গে সংঘর্ষ হয়ে সৃষ্টি করে প্রথমে পিয়ন। এই পিয়ন থেকেই পিয়নটি ক্ষয়ভূত হয়ে বা ক্ষয়ীভবনের ফলে সৃষ্টি হয় মুয়ন। এই মুয়নটি বায়ুমণ্ডলের ভেদ করে ভূপৃষ্ঠে এসে পৌঁছয়। মুয়ন G-2 এই বিষয়টি সাম্প্রতিককালে আলোচনার মূল উদ্দেশ্যটা কি বা এই বিষয়টি বলতে কি বোঝানো হয়? গত 7 এপ্রিল 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফার্মি ল্যাব রয়েছে সেটি আবিষ্কার করেছে এই জি ফ্যাক্টরের নতুন মান। এই জি ফ্যাক্টরটি কি? জি ফ্যাক্টর বলতে কোনো কণার যে ম্যাগনেটিক মোমেন্ট, সেই ম্যাগনেটিক মোমেন্টকেই জি বলা হয়ে থাকে, যা উক্ত কণার ঘূর্ণনের ফলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। অর্থাৎ এই ম্যাগনেটিক মোমেন্ট বা যেটি ঘূর্ণনের ফলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তাকে বলা হয় জি ফ্যাক্টর। বর্তমানে এই ফার্মি ল্যাব মুয়ন কণার যে ম্যাগনেটিক মোমেন্ট তার নতুন মান প্রদান করেছে এবং এই নতুন মানটি হলো 2.002331842122, যা পূর্বে যে স্ট্যান্ডার্ড মডেলে যে জি এর মান দেওয়া ছিল মুয়নের তার তুলনায় অনেক নিখুঁত মান বলে তারা স্বীকার করেছে বা তারা উল্লেখ করেছেন। এর থেকে প্রমাণিত হয়েছে মুয়ন অন্য কোনো বিষয়ের সঙ্গে অনেক বেশি প্রতিক্রিয়াশীল। ইনজেনুইটি মিশন। ইনজেনুইটি মিশনটি কি? ইহা নাসা দ্বারা সৃষ্ট রোবোটিক হেলিকপ্টার, যা মঙ্গল গ্রহের পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে। 19 এপ্রিল 2021 সালে নাসা প্রথম এই হেলিকপ্টারটি মঙ্গল গ্রহের যে মাটির থেকে আকাশে উড়ান ঘটায়। ইহা সৌরচালিত একটি হেলিকপ্টার। এই ইনজেনুইটি যে হেলিকপ্টারটি, সেই ইনজেনুইটি হেলিকপ্টারের যে বিশেষ বৈশিষ্ট্যগুলি তার মধ্যে উল্লেখযোগ্য, এতে কার্বন ফাইবার ব্লেড রয়েছে, এতে 2টি রোবট ফিক্স করা হয়েছে এবং এটি সৌর শক্তির দ্বারা পরিচালিত হয়। এই হেলিকপ্টারটি প্রিজারভেরেন্স রোভার নামক মহাকাশ যানে করে 30 জুলাই 2020 সালে কেপ
ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে, যেটি ফ্লোরিডাতে অবস্থিত, সেখান থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যা মঙ্গলের মাটিতে ভূমিষ্ঠ হয় 18 ফেব্রুয়ারি 2021 সাল। এই হেলিকপ্টারটির উড়ানটি পৃথিবীর বাইরে কোনো গ্রহে প্রথম উড়ান কোনো হেলিকপ্টারের। ইহা এর চতুর্থ উড়ান মঙ্গল গ্রহে ঘটানো হবে 30 এপ্রিল 2021 সালে। এর চতুর্থ উড়ান মঙ্গল গ্রহে ঘটানো হয় 30 এপ্রিল 2021 সালে। এবার আলোচনা করব 2020, 21 এবং 19 সালে কিছু পুরস্কার যেগুলি প্রদান করা হয়েছে সেই তথ্যগুলি নিয়ে। দাদা সাহেব ফালকে 20 এবং 21 সালে দাদা সাহেব ফালকে প্রদান করা হয়নি। 19 সালে, অর্থাৎ 19 সালের দাদা সাহেব ফালকে পুরস্কারটি প্রদান করা হয়েছে রজনীকান্তকে, এবং এই দাদা সাহেব ফালকে পুরস্কারটি 1969 সালে চালু হয়। দাদা সাহেব ফালকে নামক যিনি, দাদা সাহেব ফালকে, যাকে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয়, তিনি ভারতবর্ষের প্রথম সিনেমা তৈরি করেছিলেন যার নাম রাজা হরিশ্চন্দ্র। তার সম্মানার্থে এই পুরস্কারটি চালু হয় 1969 সালে, এবং 2019 সালে এই পুরস্কারটি বা সর্বশেষ যে পুরস্কারটি পেলেন রজনীকান্ত। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালস অ্যাওয়ার্ড, দীপিকা পাডুকোন অ্যাক্ট্রেস হিসেবে এই পুরস্কার পেয়েছেন, অক্ষয় কুমার অ্যাক্টর হিসেবে পেয়েছেন, এবং যে সিনেমাটি এই পুরস্কারটি পেয়েছে সেটির নাম তানহাজি দি আনসাং ওয়ারিয়ার। ভারতরত্ন, ভারতরত্নটি 1954 সাল থেকে আর্ট, লিটারেচার, সায়েন্স, স্পোর্টস, পাবলিক সার্ভিসে বিশেষ ব্যক্তিদের বা সফল ব্যক্তিদের প্রদান করা হয়ে থাকে। 2020 এবং 21 সালে এই পুরস্কারটি দেওয়া হয়নি। 2019 সালে পুরস্কারটি 3 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে। একজন নানাজি দেশমুখ, প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা। 1954 সালে প্রথম এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল 3 জন ব্যক্তিকে, সি রাজাগোপালাচারী, এস রাধাকৃষ্ণন, সিভি রামন। ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2020 সালে, অর্থাৎ 21 সালে দেওয়া হয়নি। 20 সালে মনোজ বাজপেয়ী, ধনুষ এবং কঙ্গনা রানাওয়াতকে দেওয়া হয়েছে, এবং যে ছবিটি পুরস্কারটি পেয়েছে সেটি মারাক্কার, এটি মালায়ালাম ফিল্ম, এবং বাংলা যে সিনেমাটি এই পুরস্কারটি পেয়েছে সেটির নাম গুমনামি, এবং এই পুরস্কার চালু হয় 1954 সালে। নোবেল প্রাইজ, এটি 21 সালে এখনো ঘোষণা হয়নি। 20 সালে মেডিসিনের উপর নোবেল দেওয়া হয়েছে 3 জন ব্যক্তিকে, এইচ জে অল্টার, এম হটন, সি এম রাইস। এরা হেপাটাইটিস সি আবিষ্কার করেছেন, যার জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে। ফিজিক্সে নোবেল দেওয়া হয়েছে পি পেনরোজ, আর গেঞ্জেল, এন এ ঘেজ, এই 3 জন ব্যক্তিকে। কেমিস্ট্রিতে দেওয়া হয়েছে এ কার্পেন্টিয়ার, যিনি মেথড অফ জেনোম এডিটিং আবিষ্কার করেছেন। লিটারেচারে দেওয়া হয়েছে এল গ্লুককে। স্পিচে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনকে। বইতে দেওয়া হয়েছে পি আর মিলিগ্রুম এবং আর বি উইলসন ব্যক্তিকে। এই নোবেল প্রাইজ 1901 সালে প্রথম চালু হয়, যেটি রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স এই পুরস্কারটি প্রদান করেন, এবং যেটি আলফ্রেড নোবেলের যে ইচ্ছে, সেই ইচ্ছে অনুযায়ী এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। বর্তমানে এর মূল্য বলা যেতে পারে প্রাইজ মূল্য সুইডিশ ক্রোনা অনুযায়ী, অর্থাৎ সুইডিশের মুদ্রা ক্রোনা অনুযায়ী সেটি 90 লক্ষ সুইডিশ ক্রোনা এই প্রাইজটির মূল্য। ইন্দিরা গান্ধী পিস ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এই পুরস্কারটি 2019 সালে প্রদান করা হয়েছে ডেভিড অ্যাটেনবরোকে। 20 এবং 21 সালে দেওয়া হয়নি। গ্র্যামি অ্যাওয়ার্ড, যেটি 20 সালে দেওয়া হয়েছে বিলি ইলিশকে, যার গান ব্যাড গাই, এর জন্য বিলি এল্লিসকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এই গ্র্যামি অ্যাওয়ার্ডের পুরো নাম গ্রামোফোন অ্যাওয়ার্ড, যেটি চালু হয় 1959 সাল থেকে। গান্ধী পিস প্রাইজ, যেটি 2020 সালে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানকে, যেটি চালু হয় 1995 সাল থেকে। পুলিৎজার পুরস্কার, যেটি দেওয়া হয় সাধারণত জার্নালিজম, লিটারেচার এবং মিউজিক কম্পোজের উপর দেওয়া হয়। 2020 সালে দেওয়া হয়েছে দার ইয়াসিন, মুখতার খান এবং ছান্নি আনন্দ, এই 3 জন ব্যক্তিকে। এই 3 জন ব্যক্তি ভারতীয় যারা জার্নালিজমের উপর এই পুরস্কারটি পেয়েছেন। এই পুরস্কার চালু হয় 1917 সালে। অ্যাবেল প্রাইজ, এটি সাধারণত ম্যাথের উপর দেওয়া হয়।
এটি 21 সালে এল লোভাজ এবং এ উইগডারসন পেয়েছেন এবং 2003 সালে এটি প্রথম শুরু হয়। 2003 সালে এটি প্রথম শুরু হয়, নরওয়েতে দেওয়া শুরু হয়। এবার সাহিত্য একাডেমি পুরস্কার, যেটি 2020 সালে দেওয়া হয়েছে বীরাপা মোইলি ও অরুন্ধতী এবং অন্যান্যদের, যেটি চালু হয় 1954 সালে, যেটি প্রথম পেয়েছিলেন আর কে নারায়ণ সহ অন্যান্য ব্যক্তিরা। রামন ম্যাগসেসে পুরস্কার, যেটি 21 এবং 20 সালে দেওয়া হয়নি, 19 সালে দেওয়া হয়েছে রবিশ কুমারকে জার্নালিজমের উপরে, যিনি ভারতীয় একজন জার্নালিস্ট, যেটি চালু হয়েছিল 1957 সালে, যেটি প্রথম পেয়েছিলেন ভারতীয়, যিনি বিনোবা ভাবে। এটি প্রদান করা হয় সাধারণত ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রামন ম্যাগসেসেকে সম্মান প্রদর্শনের জন্য এই বা তার স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কারটি ফিলিপাইন্স থেকে প্রদান করা হয়। মহাবীর চক্র, যেটি সেকেন্ড হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বলা হয় এবং ফার্স্ট হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডকে পরমবীর চক্র বলা হয়। এই মহাবীর চক্রটি প্রদান করা হয়েছে 21 সালে কর্নেল সন্তোষ বাবুকে। অর্জুন অ্যাওয়ার্ড 20 সালে দেওয়া হয়েছে দীপ্তি শর্মা, ঈশান শর্মা সহ অন্যান্য একাধিক ব্যক্তিকে, যেটি প্রথম শুরু হয় 1961 সালে। রাজীব গান্ধী খেল রত্ন 20 সালে দেওয়া হয়েছে রোহিত শর্মা সহ অন্যান্য একাধিক ব্যক্তিকে, যেটি 1991-92 সালে চালু হয়, প্রথম পেয়েছিলেন বিশ্বনাথ আনন্দ সহ একাধিক ব্যক্তি। ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, যেটি 20 সালে এপি সিং সহ একাধিক ব্যক্তিকে দেওয়া হয়েছে, তার মধ্যে এই পুরস্কারটি চালু হয় 2002 সালে। দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটি সাধারণত প্রশিক্ষণের উপর ভিত্তি করে, এটি যারা প্রশিক্ষক তাদেরকে দেওয়া হয়, তার মধ্যে জে সেবেস্টিয়ান সহ একাধিক ব্যক্তিকে প্রদান করা হয়েছে, এটি চালু হয় 1985 সালে। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এটি 20-21 সালে দেওয়া হয়নি, 19 সালে দেওয়া হয়েছে এ নাম্বুথ্রিকে এবং এটি চালু হয়েছিল 1991 সালে, যেটি দেওয়া হয়েছিল HR বচ্চনকে। সরস্বতী সম্মান 20 সালে দেওয়া হয়েছে শরণ কুমার লিম্বালেকে, যার নোভেল সনাতন, এটা 1983 সালে এই পুরস্কার চালু হয়। মূর্তি দেবী অ্যাওয়ার্ড লিটারেচার, যেটি 19 সালে প্রদান করা হয়েছে বিশ্বনাথ তিওয়ারি, এটি চালু হয়েছে 1983 সালে। ব্যাস সম্মান, এটি লিটারেচারের উপর দেওয়া হয়, এটি 20 সালে দেওয়া হয়েছে শরৎ পাগাড়েকে এবং 19 সালে দেওয়া হয়েছে নাসিরা শর্মাকে। এটি চালু হয়েছে 1991 সালে, যেটি প্রদান করে কে বিড়লা ফাউন্ডেশন। শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার, যেটি 20 সালে দেওয়া হয়েছে সূর্যেন্দু দত্ত, যিনি আর্থ সায়েন্সের উপর তাকে দেওয়া হয়েছে, কে দাশগুপ্ত ইঞ্জিনিয়ারিং এর উপর, রজত শুভ্র হাজরা ম্যাথামেটিক্সের উপরে, এরা প্রত্যেকেই বাঙালি। এছাড়াও একাধিক ব্যক্তি এই পুরস্কার পেয়েছেন, যেটি প্রথম চালু হয় 1958 সালে, যেটি দেয় CSIR যে অর্গানাইজেশন সেটি। অস্কার অ্যাওয়ার্ড বা একাডেমি অ্যাওয়ার্ডটি পেয়েছে নোম্যাডল্যান্ড সিনেমাটি এবং 1929 সালে এটি চালু হয়, প্রথম পেয়েছিল উইংস সিনেমাটি। এবার রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড বা যেটাকে অল্টারনেটিভ নোবেল বলা হয়, এটি 21 সালে দেওয়া হয়নি এবং 20 সালে দেওয়া হয়েছে নাসরিন সতোদে এবং ব্রায়ান স্টিভেনসন, LC রেন, এই তিনজন ব্যক্তিকে। এটি 1980 সালে চালু হয়, এটি সুইডেন থেকে দেওয়া হয়। ওয়ার্ল্ড ফ্রুট প্রাইজ, যেটিকে নোবেল ইন এগ্রিকালচার বলা হয়, সেটি 20 সালে দেওয়া হয়েছে রতন লালকে, যিনি ভারতীয় নাগরিক, এবং এটি প্রথম চালু হয়েছিল 1986 সালে, যেটি নরমান বরলগের প্রতিষ্ঠিত একটি সংস্থা, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, সেই সংস্থাটি এই পুরস্কার দিয়ে থাকে এবং এই পুরস্কার প্রথম পেয়েছিলেন ডক্টর MS স্বামীনাথন। GD বিড়লা অ্যাওয়ার্ড, যেটি 20 সালে দেওয়া হয়েছে সুমন চক্রবর্তীকে। সঙ্গীত নাটক একাডেমিক অ্যাওয়ার্ড, যেটি 19 সালে দেওয়া হয়েছে P নারায়ণকে, শরদের উপর তাকে দেওয়া হয়েছে, 1951 সালে এটি প্রথম চালু হয়। এবার আলোচনা করব স্পোর্টস নিয়ে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে। ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2022 সালে কাতারে। 26 সালে চালু হবে কানাডা, মেক্সিকো এবং US, এই তিনটি দেশের সম্মিলিত স্থানে। অলিম্পিক গেমস 2020 সাল সামার অনুষ্ঠিত হবে টোকিও, 2021 সাল উইন্টার্স বেজিং, 2024 প্যারিস এবং এশিয়া কাপ 2022 সাল ক্রিকেটের অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে।
ওমেন্স ফুটবল ওয়ার্ল্ড কাপ 2023 সাল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। এএফসি এশিয়ান কাপ ফুটবল 2023 সালে অনুষ্ঠিত হবে চায়নাতে এবং এএফসি ওমেন্স ফুটবল কাপ 2022 সালে অনুষ্ঠিত হবে ভারতবর্ষে। এবার কিছু বিজয়ী ব্যক্তিদের কিছু কিছু ট্রফি এবং বা বলা যেতে পারে কিছু খেলাতে কোন ব্যক্তি বিজয়ী হয়েছে বা বিজয় লাভ করেছে সে বিষয়গুলো আলোচনা করব। স্নুকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2021 সাল মার্ক সেলবি। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়ন 2021 সাল বিনেশ ফোগাট। মিয়ামি ওপেন চ্যাম্পিয়ন হুবার্ট হারকাজ। বার্সেলোনা ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। ফার্স্ট ইন্ডিয়ান ফেন্সার কোয়ালিফাই ফর অলিম্পিক ভবানী দেবী। ইন্ডিয়ান রেসলার র্যাঙ্ক ফার্স্ট ইন ওয়ার্ল্ড বজরং পুনিয়া। ইন্ডিয়ান উইমেন্স লিগ ফুটবল পোস্ট করবে উড়িষ্যা। ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়ন 2021 সাল মনিকা বাত্রা। ভারতবর্ষ ফিফা র্যাঙ্কিংয়ে 105তম স্থান দখল করেছে। সন্তোষ ট্রফি 2018-19 সাল লুধিয়ানা জয়লাভ করেছে। টেনিস 2021 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে জয়ী হয়েছে নোভাক জোকোভিক, যিনি সার্বিয়ার ব্যক্তি। মহিলা বিভাগে নাওমি ওসাকা, যিনি জাপানের একজন ব্যক্তি। অস্ট্রেলিয়ান ওপেন 2020 সাল বিজয়ী পুরুষ বিভাগে জয়ী নোভাক জোকোভিক এবং মহিলা বিভাগে সোফিয়া কেনিন ইউএস। ফ্রান্স 2020 মেন্স বা পুরুষ বিভাগ রাফেল নাদাল এবং ওয়েমেন ইগা সুয়াটেক। ওয়েম্বলডন 2020 বাতিল হয়েছে করোনার জন্য। ইউএস 2020 ইউএস ওপেন 2020 টেনিসে মেন বা পুরুষ বিভাগে ডোমিনিক থেম এবং মহিলা বিভাগে নাওমি ওসাকা। ওয়ার্ল্ড নাম্বার 1 স্কোয়াশ প্লেয়ার বর্তমানে নাইম এল উইলি এবং অ্যাথলেটিক ইন্টিগ্রিটি ইউনিট সাম্প্রতিককালে ব্যান্ড করেছে যে খেলোয়াড়, তার নাম গোমাত মারিমুথু, 4 বছরের জন্য ব্যান করেছে, যিনি অ্যাথলেটিকের সঙ্গে যুক্ত। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি সাসপেন্ড করেছে সবিতা কুমারী এবং অঙ্কিত সিসোদিয়াকে, যারা অ্যাথলিটের সঙ্গে যুক্ত। ইউসিআই সম্প্রতি ব্যান করেছে ফ্রেঞ্চ সাইক্লিস্ট রেমি ডি গ্রেগরিও 2019-20 সালে 2019-20তে রঞ্জি ট্রফি জয়লাভ করেছে সৌরাষ্ট্র। দলীপ ট্রফি 19-20 জয়লাভ করেছে ইন্ডিয়ান রেড। ডুরান্ড ট্রফি 2019 গোকুলাম কেরালা বিজয়ী হয়েছে। কিছু কারেন্ট বুকস এবং তাদের অথার্স। প্রকাশ জাভেরকার যে বইটি লিখেছেন তার নাম দি গ্রিন কুইন্স অফ ইন্ডিয়া। জাহ্নবী বড়ুয়া লিখেছেন আন্ডারটো। সমীর সোনি লিখেছেন মাই এক্সপেরিমেন্ট উইথ সাইলেন্ট। জিৎ থাইল লিখেছেন নেম অফ উইমেন। দলাই লামা লিখেছেন দি লিটল বুক অফ এনকারেজমেন্ট অ্যান্ড আওয়ার অনলি হোম। ঝুম্পা লাহিড়ী লিখেছেন হোয়ার অ্যাবাউটস। বিনীত বাজপেয়ী লিখেছেন 1857 দি সোর্ড অফ মস্তান। মোহাম্মদ হামিদ আনসারি লিখেছেন বাই ম্যানি এ হ্যাপি অ্যাক্সিডেন্টস। প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন আনফিনিশড। ড্যান মোরেন লিখেছেন কমলাজ ওয়ে অ্যান আমেরিকান লাইফ। রমিলা থাপা লিখেছেন গ্রেজিং ইস্টওয়ার্ড অ্যান্ড ভয়েস অফ ডিসেন্ট। অর্জুন সেনগুপ্ত ও পার্থ মুখার্জিরা লিখেছেন সৌমিত্র চ্যাটার্জি এ লাইফ ইন সিনেমা। জয়রাম রমেশ লিখেছেন দি লাইট অফ এশিয়া। অনুপম কে লিখেছেন ইয়োর বেস্ট ডে ইজ টুডে। শশী থারুর লিখেছেন দি ব্যাটল অফ বিলঙ্গিং। অরুন্ধতী রায় লিখেছেন আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম। চেতন ভাগত লিখেছেন ওয়ান অ্যারেঞ্জ মার্ডার। রাস্কিন বন্ড লিখেছেন এ সং অফ ইন্ডিয়া অ্যান্ড হোপ অন। অজিত পাট লিখেছেন ওভারড্রাফট সেভিংস, দি ইন্ডিয়ান সেভার। জে কে রাউলিং লিখেছেন দি ইক্কাবগ। শোভাদে লিখেছেন লকডাউন লিয়াজো। জে এম কোয়েটজি লিখেছেন, যিনি একজন নোবেল প্রাপক, তিনি লিখেছেন দি ডেথ অফ জেসাস। এই বইগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কারেন্ট বুকস, এগুলি অবশ্যই মনে রাখা দরকার তোমাদের। এবার আলোচনা করব মিসাইল টেকনোলজি ভারতবর্ষে কি রয়েছে সে বিষয় নিয়ে। ভারতবর্ষে একাধিক মিসাইল সিস্টেম ডেভেলপ করেছে, তার মধ্যে যেটি সাব ডিভিশন রয়েছে সেটি হলো বায়ু থেকে বায়ুতে, সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টি রেডিয়েশন মিসাইল, অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, অ্যান্টি শিপ মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক ব্যালিস্টিক মিসাইল অ্যান্ড ক্রুইজ মিসাইল।
ইয়ার টু ইয়ার যে মিসাইল তার মধ্যে উল্লেখযোগ্য অস্ত্র মার্ক 1 অ্যান্ড মার্ক 2, নোভাটর্ক S172, সলিড ফুয়েল ডাক্টেড র্যামজেট বা SFDR, এবং সারফেস টু ইয়ার যেটা রয়েছে ত্রিশূল, আকাশ, মৈত্রী, QRSM, বারাক 8, XRSM, অ্যান্টি রেডিয়েশনের মধ্যে রুদ্রাম 1, অ্যান্টি স্যাটেলাইট PDV মার্ক 2 যেটি XSV-1 প্রজেক্টের আন্ডারে ডেভেলপ করা হচ্ছে। অ্যান্টিশিপ যে মিসাইল সেটির মধ্যে উল্লেখযোগ্য ধনুষ, ব্রাহ্মস, DRDO, NASM-SR, অ্যান্টি ট্যাঙ্কের মধ্যে নাগ এবং অমোঘা, ব্যালিস্টিক মিসাইলের মধ্যে পৃথ্বী, অগ্নি, সূর্য, কে মিসাইল, প্রহার এবং প্রলয়, ক্রুইজ মিসাইলের মধ্যে ব্রাহ্মস এবং নির্ভয়া। এই মিসাইলগুলো নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে কিছুটা তথ্য এখানে প্রদান করা হয়েছে টেবিলে। অস্ত্র মার্ক 1 যেটি ম্যাক 4.5 এবং মার্ক 2 যেটি প্ল্যানিং স্টেজে এখন রয়েছে, তাদের গতিবেগ হবে 4.5 ম্যাক এবং রেঞ্জ অতিক্রম করবে 110 কিলোমিটার পর্যন্ত। এটি ট্রায়াল কমপ্লিট হয়েছে মার্ক 1 এর 2017 সালে এবং এটি এখন বর্তমানে প্রোডাকশন স্টেজে রয়েছে, যেটি 298টি অস্ত্র মিসাইল উৎপাদন করার চেষ্টা চলছে। এটি যে ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে সেটি হচ্ছে ভারত ডায়নামিক লিমিটেড, যেটি রয়েছে ভানুরে, যেটা তেলেঙ্গানা রাজ্যের অবস্থিত। নোভাটর্ক KS172 যেটি গতিবেগ ম্যাক 3.3, এটি 400 কিলোমিটার পর্যন্ত যাবে। এটি রাশিয়ার একটি মিসাইল যেটি ভারত ক্রয় করেছে, সেটি ইয়ার টু ইয়ার মিসাইল যেটার স্পিড ম্যাক 3.3। এটি সাধারণত AWACS কিলার মিসাইল বলা হয়ে থাকে। SFDR যেটির গতি ম্যাক 2.5, যার রেঞ্জ 120। এটি উড়িষ্যার চাঁদিপুরে 5ই মার্চ 2021 সালে টেস্ট করা হয়েছে। এটা তৈরি করার ক্ষেত্রে রাশিয়া থেকে এটি সাহায্য নেওয়া হয়েছে। এবার রুদ্রম 1 যেটির গতি ম্যাক 2, যার রেঞ্জ 100 থেকে 250। এটি লাস্ট লঞ্চ বা এটি টেস্ট করা হয়েছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বালাসোর থেকে, উড়িষ্যার বালাসোর থেকে, যেটি 9 অক্টোবর 2020 সালে। এটি এয়ার টু সার্ফেস অ্যান্টি রেডিয়েশন মিসাইল। It is first anti-radiation missile to be developed in India, and plan is to make missile a part of Air Force by 2022. এবার PDV মার্ক 2 যেটির গতি 5 থেকে 8 ম্যাক, ফেজ 1 এ 2000 কিলোমিটার পর্যন্ত, ফেজ 2 তে 5000 কিলোমিটার পর্যন্ত এর দূরত্ব অতিক্রম করার ক্ষমতা হবে। এপ্রিল 19 সালে ফেজ 1 কমপ্লিট করা হয়েছে। এটি এক্সোথার্মিক মিসাইল, অর্থাৎ এটি বায়ুমণ্ডল ভেদ করে সেটি যাওয়ার ক্ষমতা রাখে। এটি সাধারণত অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। ত্রিশূল এটি 9 কিলোমিটার, তবে এটি বর্তমানে ক্লোজ করা হয়েছে, 2008 সালে এটি ক্লোজ হয়ে গেছে। রয়েছে আকাশ মার্ক 1, মার্ক 2 অ্যান্ড আকাশ NG। এদের গতিবেগ 2.8 থেকে 3.5 ম্যাকের মধ্যে। মার্ক 1 এর দূরত্ব অতিক্রম করার ক্ষমতা 30 কিলোমিটার, মার্ক 2 40 এবং NG যেটি নিউ জেনারেশন বলা হয় আকাশ, সেটি 70। মার্ক 1 2009 সালে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটি এখন অলরেডি সার্ভিসে রয়েছে বা বলা যেতে পারে সেটি এখন অপারেশনাল রয়েছে। মার্ক 2 সেটি 2019 সালের 27 মেতে এটি টেস্ট করা হয়েছে বালাসোর থেকে, এটি ট্রায়াল ফেজে রয়েছে। এবং আকাশ নিউ জেনারেশন এটি ফার্স্ট ট্রায়াল বা টেস্ট করা হয়েছে 25 জানুয়ারি 2021 সাল উড়িষ্যার চাঁদিপুর থেকে। এই মিসাইলটি সাধারণত কিউ ব্যান্ড অ্যাক্টিভ র্যাডারকে এরা খোঁজে এবং সেই কিউ ব্যান্ড অ্যাক্টিভ র্যাডারকে লক্ষ্য করে সেই শত্রুপক্ষের যে ক্ষেপণাস্ত্র সেটিকে বিনষ্ট করার ক্ষমতা সম্পন্ন হয়ে যাচ্ছে। এই যে ক্ষেপণাস্ত্রটি সেটি প্রকাশ করা হয়েছে জনসাধারণের সম্মুখে। এরো ইন্ডিয়া যে এক্সারসাইজ হয়েছে 2021 সালে, সেই এরো ইন্ডিয়া এক্সারসাইজে এটিকে জনসাধারণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এবার মৈত্রী এটি 30 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করার ক্ষমতা সম্পন্ন রয়েছে, তবে এই প্রজেক্টটিকে ক্যান্সেল করা হয়েছে সরকারি তরফে। QRSAM যেটি গতিবেগ ম্যাক 4.7, দূরত্ব অতিক্রম করার ক্ষমতা 30 কিলোমিটার। এটি 13 নভেম্বর 2020 সালে টেস্ট করা হয়েছে বালাসোর থেকে। এটি ইস্টার্ন লাদাখে এই সিস্টেমটিকে ব্যবহার করা হয়েছে
2020 সালের জুন মাসে চায়নার সঙ্গে ভারতবর্ষের সেনাবাহিনীর যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার সময় এটি ডিপ্লয় করা হয়েছিল বা এখানে ইস্টার্ন লাদাখে এটিকে রাখা হয়েছিল। বারাক 8 সাধারণত ইসরায়েল থেকে নেওয়া হয়েছে। এটির গতিবেগ ম্যাক 2। এটি দু ধরনের হয়ে থাকে, এটা মিডিয়াম রেঞ্জে একটা হয়ে থাকে, একটি লং রেঞ্জ হয়ে থাকে। মিডিয়াম রেঞ্জে 100 কিলোমিটার এবং লং রেঞ্জ 150 কিলোমিটার। 23 নভেম্বর 2020 সালে এটি বনশি বলে একটি পাইলটলেস এয়ারক্রাফটকে টার্গেট করে এবং সাকসেসফুলি সেটিকে ক্র্যাশ করে। লং রেঞ্জ যেটি মিসাইল বারাক 8ER যেটিকে বলা হয়, এটি ভারতবর্ষে টেস্ট করা হয়নি, টেস্ট করা হয়েছে ইসরায়েলে 2021 সালের 22 মার্চ। এটি ইন্দো এবং ইসরায়েল সার্ফেস টু এয়ার মিসাইল। এটি সাধারণত সেনাবাহিনীর উদ্দেশ্যে ডিপ্লয় করা হবে 2023 সালে। XR-SAM বা এক্সট্রা লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল, এটি দূরত্বতম ক্ষমতা 350 কিলোমিটার। এটি ট্রায়াল শুরু হবে 22 সালে। ধনুষ, এটি সাধারণত যে পৃথিবী 3 মিসাইল রয়েছে, সেই পৃথিবী 3 মিসাইলটিরই শিপ টু শিপ মিসাইল হিসেবে স্বীকৃত বা পরিচিত, বা এটি পৃথিবী 3 মিসাইলের এক ধরনের ভ্যারিয়েশন, যেটি শিপ টু শিপ মিসাইল। এর দূরত্বতম কোনো ক্ষমতা 350 কিলোমিটার। এটি 2018 সালে 23 ফেব্রুয়ারি প্রথম টেস্ট করা হয়েছে উড়িষ্যাতে। এটি শর্ট রেঞ্জ। ব্রাহ্মোস 1, এটির গতি ম্যাক 3। সমুদ্রে বা শিপ টু শিপ এক্ষেত্রে দূরত্বতম কোনো ক্ষমতা 650 কিলোমিটার। ইয়ার টু ইয়ার 600 কিলোমিটার, ল্যান্ড টু ইয়ার 650 কিলোমিটার। এটি 23 সেপ্টেম্বর 2020 সালে সাকসেসফুলি এটা টেস্ট করা হয়েছে। 2020 সালের 30 সেপ্টেম্বর এটি সাকসেসফুলি টেস্ট করা হয়েছে উড়িষ্যাতে। এটি একটি সুপারসনিক ক্রুইজ মিসাইল। এটি মিডিয়াম রেঞ্জ যে র্যামজেট রয়েছে, সেই র্যামজেট এতে ব্যবহার করা হয়। এবং ব্রাহ্মোস 2 যেটির গতি ম্যাক 3 এবং ব্রাহ্মোস নিউ জেনারেশন ম্যাক 3.5। এই ব্রাহ্মোস ম্যাক 3 যেটি ম্যাক 7 যেটি, সেটি 450 থেকে 1000 কিলোমিটার যাওয়ার ক্ষমতা সম্পন্ন ট্রায়াল ফেজে রয়েছে। এবং নিউ জেনারেশন যেটি, সেটি 290 কিলোমিটার যাওয়ার ক্ষমতা। এটি প্রথম টেস্ট করা হবে বলে অনুমান করা হয়েছে 2000 এটি প্রথম টেস্ট করা হবে বা ট্রায়াল করানো হবে 2020 থেকে 2022 থেকে 24 সালের মধ্যে। এই যে ব্রাহ্মোস মিসাইলটি, এই ব্রাহ্মোস মিসাইলটি ভারতবর্ষের যে ব্রহ্মপুত্র নদী, সেই ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার যে মস্কোভা নদী, সেই মস্কোভা নদীর দুটো নদীর নাম মিলিত হয়ে ব্রাহ্মোস রাখা হয়েছে। এটি রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি সাপেক্ষে এই মিসাইলটি তৈরি করা হচ্ছে। এটি ফাস্টেস্ট সুপারসনিক ক্রুইজ মিসাইল বিশ্বে এবং এটি ভারতবর্ষ এবং রাশিয়ার একটি যৌথ কোলাবোরেশন। নাগ মিসাইল বা প্রসপিনা বা হেলিনা, এদের দূরত্বতম ক্ষমতা 4 থেকে 20 কিলোমিটার। এটি ফাইনাল ট্রায়াল যেটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হিসেবে টেস্ট করা হয়েছে 2020 সালের 21 অক্টোবর পোখরান অঞ্চলে, রাজস্থানের পোখরানে এটি টেস্ট করা হয়েছে। অমোঘা, এটি 2.8 কিলোমিটার দূরত্বতম ক্ষমতা। এটি 2015 সালের সেপ্টেম্বরে টেস্ট করা হয়েছে বাবিনা আর্মি রেঞ্জ, মধ্যপ্রদেশে। এটি ইসরায়েলে তৈরি হয়েছে। এটি ভারতীয় যে সেনাবাহিনী, তার উদ্দেশ্যে ইসরায়েল এটি তৈরি করেছে। নির্ভয়া, এটি গতিবেগ 0.7 ম্যাক। এটি দূরত্বতম ক্ষমতা 1500 কিলোমিটার। এটি 12 অক্টোবর 2020 সালে হুইলার আইল্যান্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এটি একটি সাবসনিক মিসাইল। এটি বর্তমানে অপারেশনাল রয়েছে। পৃথিবী 1, 2 and 3, এটি 150 থেকে 750 কিলোমিটার পর্যন্ত এদের দূরত্বতম ক্ষমতা। এটি রাত্রিবেলায় প্রথম এটি টেস্ট ফায়ার করা হয়েছে 2020 সালের 16 অক্টোবর, অর্থাৎ পৃথিবী 2 2020 সালের 16 অক্টোবরে রাত্রিতে টেস্ট করা হয়। এটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এটি অপারেশনাল রয়েছে। অগ্নি 1, 2, 3, 4, 5 and 6, এই 6টি জেনারেশনের অগ্নি
ভারতবর্ষে রয়েছে বা তৈরি করার প্রচেষ্টা চলছে। অগ্নি 1 যেটি 900 কিলোমিটার দূরত্ব দমন ক্ষমতা, এটি এখন অপারেশনাল রয়েছে। অগ্নি 2 2000 থেকে 3500 অপারেশনাল রয়েছে। অগ্নি 3 3.5 থেকে 5000 অপারেশনাল রয়েছে। অগ্নি 4 4000 যেটি অপারেশনাল রয়েছে। অগ্নি 5 যেটি 5500 থেকে 8000 সেটি অপারেশনাল রয়েছে। প্রথম অগ্নি 1 সেটি মিডিয়াম রেঞ্জ, অগ্নি 2 মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, অগ্নি 3 ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, অগ্নি 4 ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, বাট অগ্নি 5 and 6 এরা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই অগ্নি 6 যেটি সেটি 12,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব দমন করার ক্ষমতা সম্পন্ন হবে। এটি সাধারণত 2026 সালের মধ্যে ডিআরডিও ডেভেলপ করবে বলে অনুমান করা হচ্ছে। সূর্য মিসাইল যেটি রেঞ্জ 12,000 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত হবে বলে অনুমান করা হয়, এটা ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। এটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। কে মিসাইল, কে সিরিজের যে মিসাইল সেটি K4, 5, 6 এবং 15, এই 4টি সিরিজের কে মিসাইল রয়েছে, যেটি রাশিয়ান মিসাইল। K15 যেটি সেটি 750 কিলোমিটার দূরত্ব দমন করার ক্ষমতা সম্পন্ন, এটি মিডিয়াম রেঞ্জের। K4 যেটি 3500 মিডিয়াম রেঞ্জ ইন্টারমিডিয়েট রেঞ্জ। K5 5000 কিলোমিটার যেটি ইন্টারকন্টিনেন্টাল। আর K6 যেটি 6 থেকে 8000 ইন্টারকন্টিনেন্টাল। এটি K5 বর্তমানে অপারেশনাল রয়েছে। K4 ইন্ডাক্ট করা হয়েছে সেনাবাহিনীর দ্বারা। K5 ডেভেলপমেন্ট এবং K6 ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। এগুলি সাধারণত সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ সাবমেরিন থেকে এই মিসাইলগুলোকে উৎক্ষেপণ করা সম্ভব। এগুলোর সাধারণত যে ধরনের ওয়ারহেড বা যে ধরনের সামরিক অস্ত্র বহন করা সক্ষম সেটি হচ্ছে কনভেনশনাল নেচারের যে অস্ত্র বা যুদ্ধ সামগ্রী, সেগুলোর সঙ্গে নিউক্লিয়ার যে ওয়েপেন্স, সেই নিউক্লিয়ার ওয়েপেন্স এই মিসাইল বহন করার সক্ষম। প্রহার 1500 থেকে 170 কিলোমিটার দূরত্ব, এবার ট্রায়াল স্টেজে রয়েছে। প্রলয় 350 থেকে 500 কিলোমিটার এটির দূরত্ব দমন করার ক্ষমতা, এটিও ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। এখন প্রশ্ন হতে পারে, এখন আলোচনা করলাম বিভিন্ন মিসাইলগুলো নিয়ে, সেখানে ব্যালিস্টিক এবং ক্রুইজ দু ধরনের মিসাইলের কথা বলা হলো। ব্যালিস্টিক মিসাইল সাধারণত যে ট্র্যাজেক্টরি ওয়েতে যে মিসাইলগুলো প্রক্ষেপ করা হয়, অর্থাৎ এইভাবে যে মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়ে থাকে প্যারাবোলিক ওয়েতে, সেই প্যারাবোলিক ওয়েতে যে মিসাইল উৎক্ষেপণ করা হয়ে থাকে সেই ধরনের মিসাইলগুলোকে ব্যালিস্টিক মিসাইল বলা হয়ে থাকে। অর্থাৎ এদের ক্ষেত্রে প্রি-ডিটারমাইন্ড কিছু টার্গেট দেওয়া হয়ে থাকে, এবং এই ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি ইজ দি পাথ অফ অ্যান অবজেক্ট দ্যাট ইজ লঞ্চড বাট হ্যাজ নো অ্যাক্টিভ প্রপালশন ডিউরিং ইটস অ্যাকচুয়াল ফ্লাইট। These weapons are guided only during relatively brief period of flight. অর্থাৎ ব্যালিস্টিক মিসাইলের টার্গেট ফিক্সড করা থাকে এবং এরা প্যারাবোলিক ওয়েতে, অর্থাৎ প্রথমে উৎক্ষেপণ করার জন্য তাদের বল প্রয়োগ করা হয়, তার পরবর্তীকালে সেক্ষেত্রে আর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয় না, সেটি প্যারাবোলিক ওয়েতে গিয়ে সেটি টার্গেটকে আঘাত করে। ক্রুইজ মিসাইল যেটি সেটি হলো, এটি একটি গাইডেড মিসাইল, টার্গেট প্রথম থেকেই ফিক্স করা থাকে। এটি সাধারণত টেরিস্টোরিয়াল টার্গেটের এগেনস্টে এই মিসাইলকে উৎক্ষেপণ করা হয়। এটি বায়ুমণ্ডলেই সমস্ত এর যে উড়ানটি সেটি হয়ে থাকে। এটি সাধারণত একই গতিতে এটি সাধারণত টার্গেটে পৌঁছয়, অর্থাৎ এটি ক্রুইজ মিসাইলের ক্ষেত্রে গতি একই থাকে, গতি হ্রাস বৃদ্ধি হয় না, এটি পুরোটাই বায়ুমণ্ডলের মধ্যেই সেটি টার্গেটকে আঘাত করে। অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুইজ মিসাইলের মধ্যে পার্থক্যগুলো জানা গেল, যে কাকে ব্যালিস্টিক বলা হয় এবং ক্রুইজ বলা হয়। ইন্ডিয়ান স্পেস মিশন, সাম্প্রতিককালে কিছু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, সেগুলো স্যাটেলাইটের লঞ্চিং ভেহিকলসগুলো এবং কোন অরবিটে স্থাপন করা হয়েছে, কত তারিখে পাঠানো হয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করব। ইউনিটি স্যাটেলাইট যেটি একটি স্টুডেন্ট স্যাটেলাইট, যেটি PSLV C51 এই লঞ্চিং ভেহিকলসের মাধ্যমে পাঠানো হয়েছে। PSLV মানে পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিকলস। এটি 28 ফেব্রুয়ারি 2021 সালে উৎক্ষেপণ করা হয়েছে। সতীশ ধাওয়ান স্যাটেলাইট বা SD স্যাট, এটিও স্টুডেন্ট স্যাটেলাইট, PSLV C51 এর মাধ্যমে এটি পাঠানো হয়েছে। এটি 28 ফেব্রুয়ারি 2021 সালে পাঠানো হয়েছে। CMS-1 এটি কমিউনিকেশন স্যাটেলাইট, এটি PSLV C50 তে পাঠানো হয়েছে। এটি
জিএসও বা জিওসিনক্রোনাস অরবিটে স্থাপন করা হয়েছে 17 ডিসেম্বর 2020 সালে। EOS-1 যেটি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আর্থ অবজারভেশনের জন্য স্যাটেলাইট, এই স্যাটেলাইটটি PSLV-C49 এ পাঠানো হয়েছে। এটি LEO এই অরবিটে স্থাপন করা হয়েছে, যেটি 7 নভেম্বর 2020 সালে উৎক্ষেপণ করা হয়েছে। GSAT-30 যেটি কমিউনিকেশন স্যাটেলাইট, এটি ফ্রেঞ্চ গুয়েনা থেকে এরিয়ান 5 VA251 এই লঞ্চিং ভেহিকলসের মাধ্যমে এই স্যাটেলাইটটি পাঠানো হয়েছে। এটি সাধারণত জিওসিনক্রোনাস অরবিটে স্থাপন করা হয়েছে 17 জানুয়ারি 2020 সালে। যেটি এক্সপেক্টেড যে সমস্ত মিশনগুলো রয়েছে 21 সালে, যেটি ইসরো থেকে শিডিউল করা হয়েছে, তার মধ্যে EOS-3 বা GSAT-1 সেটি পাঠানো হবে GSLV Mark II F10 এই লঞ্চিং ভেহিকলসে। সাধারণত মার্চ এবং এপ্রিল মাসে এটি পাঠানোর কথা ছিল। EOS-2 যেটি SSLV D1 লঞ্চিং ভেহিকলসে এপ্রিলে পাঠানোর কথা ছিল। আর্থ অবজারভেশনই হচ্ছে মূল উদ্দেশ্য। EOS-4 বা রিস্যাট 1A PSLV-C52 জুলাই মাসে পাঠানো হবে। এটি রিমোট সেন্সিং স্যাটেলাইট। কমার্শিয়াল স্যাটেলাইট পাঠানো হবে একটি SSLV D2, এটি জুলাই পাঠানো হবে। এটি পারপাস কমার্শিয়াল বা বাণিজ্যিক কারণ। EOS-6 বা ওশানস্যাট-3 এটি PSLV-C53, এটি লঞ্চ করা হবে অক্টোবরে। এটি সাধারণত ওশানিক স্টাডিতে ব্যবহার করা হবে। NVS-01 IRNSS-1J এটি GSLV Mark II F14 এ পাঠানো হবে নভেম্বর মাসে। এটি নাভি কনস্টেলেশনের জন্য ব্যবহার করা হবে। এবার গগনয়ান যেটি, এই গগনয়ানটি পাঠানো হবে GSLV Mark III লঞ্চিং ভেহিকলসে ডিসেম্বর মাসে। এটি সাধারণত ডেমনস্ট্রেটর হিসেবে কাজ করবে। ভারতবর্ষ এবং ফ্রান্সের মধ্যে একটি এগ্রিমেন্ট হয়েছিল 2019 সালে। সাধারণত যে কনস্টেলেশন স্যাটেলাইটগুলো, যেটি মেরিটাইম সার্ভেলেন্স, সেই সার্ভেলেন্সের জন্য স্যাটেলাইট প্রতিস্থাপন করার ক্ষেত্রে ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছিল 2019 সালে। এই হচ্ছে আমাদের আজকে সেকেন্ড পার্ট কারেন্ট অ্যাফেয়ার্সে। থার্ড পার্ট আমি আগামী দিনে দেব।